এর একটু ফারাক রেখে এখানে 30 সম্পত্তি বিক্রির একটা দলিল পেয়েছি, তাদের এই বিক্রিটা কি বৈধ না অবৈধ? হ্যাঁ, এটা হলো যে আমরা এখানে নাম দামের বিশ্লেষণে যাওয়ার কোনো প্রয়োজন নাই। একবার ওয়াকফ সম্পত্তি গেলে আর এই ওয়াকফ সম্পত্তি বিক্রি করার কোনো সুযোগ নাই, এবং এটা বিক্রি করলে অবৈধ প্রমাণিত হবে। মসজিদের সম্পত্তি নিয়ে অনেক দিন থেকেই বিতর্ক চলে আসছিল নোয়াখালী সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের নবীপুর বাজারের ঠিক একটু পশ্চিমে বেচুপাটোয়ারি জামে মসজিদ নিয়ে। 1952 সালে নোয়াখালী সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের গণুপণ্ডিত বাড়ির আফজাল মিয়া তিনি এই মসজিদের জন্য 76% সম্পত্তি ওয়াকফ করে দেন এবং সেখানে মোতোয়ালিও নিয়োগ দেন তিনি। আফজাল মিয়ার যিনি সুযোগ্য পুত্র ছিল গফরান মিয়া, তিনি মোতোয়ালি হওয়ার পরে তিনি যখন মারা যায় তখন মোতোয়ালি হিসেবে মোহাম্মদুল্লাহ ওরফে মিয়াকে দায়িত্ব দেওয়া হয়। এই মোহাম্মদুল্লাহ মিয়া তিনি কিন্তু এই ওয়াকফ সম্পত্তি 30% সেখানে মোহাম্মদ উল্লাহ না লিখে মোহাম্মদ মিয়া লিখে তিনি 30% সম্পত্তি বিক্রিও করে ফেলেন। এটা নিয়েই আজ কয়েকদিন থেকে বিতর্ক তর্ক এবং আলোচনা সমালোচনা চলছে। কিন্তু এই মোহাম্মদুল্লাহ মিয়ার তার যে ওয়ারিশ রয়েছেন মনির আহমদ ওরফে রাসেল, তিনি এখন আফজাল ট্রাস্ট করে এই ওয়াকফ সম্পত্তিটা আফজাল ট্রাস্টে অন্তর্ভুক্ত করার জন্য সেখানে একটি অ্যাপ্লিকেশন করেন বা দরখাস্ত করেন। এই ঘটনায় কিন্তু এর কয়েকদিন আগ থেকেও এই যে যিনি নোয়াখালী ওয়াকফ তদন্ত অফিসার রয়েছেন তিনি কিন্তু বিষয়টা নিয়ে অনেক দিন থেকে তদন্ত করছেন। এই বিতর্কের সর্বশেষ খবর আপনাদেরকে একটু জানাতে চাই। এখানে সর্বপ্রথম আমরা স্থানীয় যারা রয়েছে এই মসজিদের কমিটির এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমরা একটু তাদের কয়েকজনের কাছ থেকে শুনতে চাই যে এই মসজিদের ওয়াকফ সম্পত্তি নিয়ে কিসের এত বিতর্ক। আমাদের নবীপুর বেচুপাটোয়ারি কেন্দ্রীয় মসজিদের জন্য আফজাল মিয়া 76 সম্পত্তি 1952 সালে দিয়ে গেছে। এটা আমরা মসজিদ কমিটি জানি না, এটা জরিপ আসার পরে দেখি যে খতিয়ানটা আমাদের মসজিদের নামে। তখন আমরা তালিকাভুক্তি করার জন্য আমরা এটা ওয়াকফ প্রশাসন কার্যালয়ে আমরা আবেদন করি। আবেদন করার পরবর্তীতে ঢাকা থেকে প্রশাসক সাহেব আমাদের নোয়াখালী জেলা এই ওয়াকফ প্রশাসন বরাবর উনি বলে এটা তদন্ত করার জন্য। তদন্ত গত কয়েক মাস আগে আসি উনি তদন্ত করে। তদন্তের পরিপ্রেক্ষিতে আমরা এখনও কোনো ওনার রিপোর্ট পাই নাই। এমত অবস্থায় আফজাল মিয়ার দরিদ্র নাতি ওর ছেলের ঘরের পুতের ঘরের ছেলে 6 জেনারেশন পরে এখন তারা আবেদন করতেছে যে ওয়াকফের সম্পত্তিটা তারা ওয়াকফে মসজিদের নামে না করিয়ারে আফজাল মিয়ার নামে ট্রাস্ট করিব। এই কারণে ট্রাস্ট করার জন্য আজকে তদন্তর অভিযান নোয়াখালী জেলা থেকে নাসির উদ্দিন সাহেব এসছে। আমার কথা হচ্ছে যে একটা ওয়াকফকৃত জায়গা আপনি একজনের নামে আপনি কিভাবে ট্রাস্ট করেন? উনি তো এটা ওয়াকফে করি ওইটা মসজিদকে দিয়েই চলে গেছে, তাহলে এখানে ট্রাস্ট করার জন্য আজকে 72 বছর পরে কেন আপনি তদন্তে এসছেন? এটা কেন অফিসিয়ালভাবে এগুলোর সমাধান হইতেছে না? আমরা আজকে একবার পূর্বে একবার রিপোর্ট হওয়ার পরে তদন্ত করার পরে এখন পর্যন্ত আমরা তদন্ত রিপোর্টের জন্য ঘুরতেছি দাঁড়ে দাঁড়ে অফিসে, কিন্তু আমাদেরকে আপনারা কোনো সৎ উত্তর দেন না এবং কি আমাদেরকে এটার কোনো ফেফারা দেন না। আমরা যদি আরেকটু শুনতে চাই যে এখানকার যিনি ওয়ার্ড জনপ্রতিনিধি রয়েছে 4 নং ওয়ার্ড মেম্বার, আপনি একটু বলবেন এই সম্পর্কে। আমাদের এই কেন্দ্রীয় বেচুপাটোয়ারি জামে মসজিদের ওয়াকফকৃত সম্পদ নিয়ে আমরা আজকে দীর্ঘ 2-3 বছর পর্যন্ত আমাদের কিছু সম্পদ এখনও এই বিএস খতিয়ান নথিভুক্ত হয় নাই, আর যেগুলো আমাদের নথিভুক্ত হয়েছে এগুলা দিয়ে আমরা ওয়াকফ স্টেটের নথিভুক্তির জন্য আমরা আবেদন করি, তালিকাভুক্তির জন্য আবেদন করি। আবেদনের পরিপ্রেক্ষিতে যে সকল কাগজপত্র দরকার ছিল আমাদের দলিল বিএস খতিয়ান, যেটা ফাইনাল বিএস খতিয়ান, আমরা এগুলো সংগ্রহ করি এবং এখানে জমা দিই। এখন আজকে 3-4 মাস পর আবার আমাদের ওয়াকফ অফিসার সাহেব আসছেন উনি আমাদের এই জমিগুলো আবার ইনকোয়ারি করে দেখবেন। আমি ওনাকে প্রশ্ন করছি যে ওয়াকফ নথিভুক্ত করার জন্য যে সকল কাগজপত্র দরকার আমরা তো এগুলো সঠিকভাবে আপনাদেরকে সংরক্ষণ করছি। তৃতীয় পক্ষ যে পক্ষটা আবার যে একটা স্টেট করার জন্য আফজাল মিয়া স্টেট করার জন্য আবেদন করছে, তারা কি ডকুমেন্ট দিছে আপনাদেরকে, যে ডকুমেন্টের বলে আপনারা আবার নতুন করে এখানে ইনকোয়ারি করতে আসছেন। এটার জন্য সমাজবাসী এবং এলাকাবাসী অত্যন্ত ক্ষুব্ধ যে বিনা কাগজে বিনা ডকুমেন্টে কীভাবে এটা আবার নথিভুক্তির জন্য আবেদন করা হয়। কারণ আমাদের যেহেতু আবার ট্রাস্ট করার জন্য আমরা এগুলা তো কাগজপত্র ওখানে পাঠিয়েছি, কাগজপত্র ছাড়া তো কোনো নথিভুক্ত হবে না,
বা এটা আমরা তো ঠিক করতে পারছি না। কোন কাগজের বলে তারা আজকে আবার এখানে আসছে, আসি এটা ইনকোয়ারি করতেছে, এটা সমাজবাদ জানতে চায়। এটা হচ্ছে যে আমাদের স্থানীয়ভাবে আমরা এখানে একত্রিত যারা একত্রিত হয়েছি, এখানে মূল বিষয় যে জিনিসটা আমরা ওয়াকফ স্টেট অফিসারের কাছে জানতে চাচ্ছি, যেখানে অলরেডি 72 বছর আগে যেখানে অলরেডি আফজাল মিয়া এই মসজিদের নামে এটা ওয়াকফ করার জন্য অলরেডি করে দিয়ে গেছে, করে গেছে। সেখানে এখন আবার নতুন করে তারা একটা ট্রাস্ট করবে, ঠিক আছে নি? এখন তাদের এই ট্রাস্টটা কতটুকু অবৈধতা এই বিষয়টা আপনি একটু ক্লিয়ার করবেন। ধন্যবাদ। এক কথায় যেটি আমরা বুঝেছি যে যেখানে দলিল আছে, এই ওয়াকফ সম্পত্তির 76% সম্পত্তির দলিল দিয়েছে, খতিয়ানও আছে এবং এখানে রেকর্ডও হয়েছে মসজিদের নামে, তাহলে আজকে এই চতুর্থ জেনারেশনের একটা আপত্তির বলে কি এটা কখনো থেমে থাকতে পারে কিনা, এটা হচ্ছে আপনার কাছে আমার প্রশ্ন। ধন্যবাদ আপনাদেরকে। যে বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের কার্যালয়ের আমি ওয়াকফ পরিদর্শক হিসাবে কথা বলছি। এটা যেটা এখানে আলোচিত ওয়াকফটা আছে যে আফজাল মিয়া, এটা 1952 সালে উনি ওয়াকফ করছে। বাংলাদেশের ওয়াকফ আইন 1962 অনুযায়ী পরিচালিত হয়। ওয়াকফ ওর আইনে আছে যে যেই সম্পত্তি ওয়াকফ হবে সেটা সাথে সাথে ওয়াকফ প্রশাসকের কার্যালয়ে তালিকাভুক্তি হবে। বিভিন্ন কারণে আমাদের ওয়াকফ প্রশাসকের কার্যালয়ে সব সম্পত্তির তালিকাভুক্তি হয় না। যখনই কোনো বিরোধ টিরোধ বা কোনো প্রেক্ষাপট সৃষ্টি হয় তখনই ওয়াকফ প্রশাসকের কার্যালয়ে আবেদন করা হয়। তারই প্রেক্ষিতে এখানে বেচু পাটোয়ারি জামে মসজিদের যে খতিয়ান মতে মোহাম্মদ জাকির সাহেব আবেদন করছে তালিকাভুক্তির জন্য। তালিকাভুক্তির ক্ষেত্রে উনি 2টা দলিল দিছে। একটা দলিল হলো মসজিদের পাশে অজুখানার জন্য, আরেকটা দলিল হলো এই নাল জমি, যেটা এখন নালিশি জমি হয়ে দাঁড়াইছে। তো 2টা দলিলের ভাষা অনুযায়ী আমরা প্রথম দলিলটা দেখি যে এরা মসজিদের জন্য ওয়াকফ করছে, মসজিদের সেক্রেটারি বলা আছে, এটা নিয়ে আর কোনো কথা নেই। আর আফজাল মিয়া যেই ওয়াকফটা করছে 1952 সালে, উনি বলছে যে এটা আমি ওয়াকফ করলাম আমার জীবন সামনে পরকালের নিস্তারের জন্য উনি ওয়াকফ করছে। বলতেছে যে এটা থেকে যে আয় উন্নতি হবে, এর প্রতি বছর 1 টাকা তেল চারাকি যাবত দিতে হবে। এটা 1952 সালে 1 টাকা বলছে। আর অবশিষ্ট আয় থেকে তার মেয়েদেরকে ভরণ পোষণ দিতে হবে, আসলে নাইর করাইতে হবে, এবং তিনি যখন মৃত্যুবরণ করবে তার দাফন কাফন দিতে হবে। তো ওয়াকফ সম্পত্তির শাসন সংরক্ষণের জন্য একজন মুতালির প্রয়োজনীয়তা রয়ে গেছে। এটা ওয়াকফ আইনও বলা আছে আর ওয়াকফ দলিলও বলা থাকে। তো ওয়াকফ দলিলের যেভাবে নির্দেশনা থাকে মুতালিরা সেইভাবে নিযুক্ত হয়। তিনি তার ছেলে আফজাল মিয়া তার ছেলে আব্দুল গোফরানকে তিনি মুতালি নিয়োগ করে গেছে এবং বলে গেছে আব্দুল গোফরানের মৃত্যুর পরে তার পুত্রাদি কর্মে এখানে মুতালি নিযুক্ত হবে। তো সেই আলোকে এটা এইভাবে চলে আসতেছিল, কিন্তু বাংলাদেশ ওয়াকফ প্রশাসন কার্যালয়ে তালিকাভুক্তি হয় নাই। এই সম্প্রতি সালে তালিকাভুক্তি আবেদন করা হয়েছে খতিয়ান মূলে। খতিয়ানের মাঝে আবার এই যে এখানে 76 শতক সম্পত্তি দলিলের ভুক্ত নালিশি সম্পত্তি, এটা বেচু পাটোয়ারি জামে মসজিদের পক্ষে রেকর্ড হয়ে গেছে। তো রেকর্ড হয়েছে, রেকর্ড মূলে বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের আবেদনও করা হয়েছে। আবেদনের প্রেক্ষিতে আমি ইনকোয়ারিতে আসছি। ইনকোয়ারি এসে আমি দেখলাম যে এখানে এটা রেকর্ড সত্য আছে এবং জমি জমাও আছে, সব আছে, এবং মসজিদের মুসল্লিরাও বললো যে এটা বেচু পাটোয়ারি জামের মসজিদ, এটা তালিকাভুক্তি করা যায়। তো তালিকাভুক্তিকরণ করার জন্য আমি প্রতিবেদন দিয়েছি। সেই প্রতিবেদনের দলিলের বর্ণনাটা লিখতে হয় এবং এই দলিলটাও সাথে দেওয়া হয়েছে। দলিলটাও আমাদের ওয়াকফ প্রশাসক পড়ে দেখলো যে এখানে তো তার পুত্রপুত্রাদি কর্মে মুতালি নিযুক্ত আছে, তাহলে এখানে ওয়াকফ পরিদর্শক কেন কমিটির কথা বললো? ইতিমধ্যে এই বিষয়টা আলোচনার পরে এই যে ছেলে মোহাম্মদুল্লাহ মানে আব্দুল গোফরানের নাতি রাসেল মনির আহমেদ রাসেল, উনি ইতিমধ্যে ওয়াকফ প্রশাসকের কার্যালয়ে ঢাকাতে যোগাযোগ করছে। প্রথম আমার সাথেও যোগাযোগ করছিল। আমি বলছি যে দেখেন এটা সব মুসল্লিরা চাচ্ছে যে বেচু পাটোয়ারি জামে মসজিদের আওতায় চলে আসুক, থাকবে, এবং আপনারা জমি জমা কিছু বেচা বিক্রি করছেন, অতএব মুসল্লিরা যেইভাবে চাচ্ছে সেইভাবেই হবে। তো উনি হয়তো আমার কথা সন্তুষ্ট হয় না, উনি ঢাকা ওয়াকফ প্রশাসকের কার্যালয়ে গিয়ে এটা অবজেকশন দিয়েছে। অবজেকশন দেওয়ার বলছে যে আমাদের কোনো বক্তব্য উনি শোনে নাই, ওয়াকফ প্রশাসক আমাদের দলিলের বক্তব্য উনি আমলে নেয় নাই, উনি শুধু মুসল্লিদের একতরফা কথা শুনে উনি একটা সিদ্ধান্ত দিয়েছে। অতএব এটা পূর্ণ যাচাই বাছাই করা হোক। তো পূর্ণ যাচাই বাছাই আবেদন করার পরে ওয়াকফ প্রশাসক আবার এটা আমাকে নির্দেশ দিল যে তুমি সরজমিনে গিয়ে দেখে আসো এবং এই আবার এগুলি বক্তব্য নাও যে ওনাদের কি বক্তব্য, ওনারা কেন এতদিনে ওয়াকফ সম্পত্তির তালিকাভুক্তি করে নাই, 25 শতক সম্পত্তি কেন বিক্রি করলো, এই সব প্রশ্নের উত্তর এবং জমিগুলি কী অবস্থায় আছে এগুলি তুমি দেখে আসো, দেখে আসে প্রতিবেদন দাও, তারপরে আমরা সিদ্ধান্ত দিব। সেই প্রেক্ষিতে আজকে আমার আশা। আচ্ছা, আপনার কাছে যেটি প্রশ্ন, আপনি যে ডকুমেন্টগুলো দেখছেন এই ডকুমেন্টগুলোর বিরুদ্ধে তারা আপত্তি দিছে, অবজেকশন দিছে, আপনার একজন তদন্তকারী কর্মকর্তা হিসেবে আপনার দ্বারাই কতটুকু আমরা ক্লিয়ার হতে পারি যে তারা যে এখন এই দাবিটা তুলছে এটা কতটুকু যৌক্তিক? হ্যাঁ, ধন্যবাদ। এখানে আমার একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলতে ভুলে গেছি যে এখানে আমাদের জাকির সাহেব অন্যরাও বলছে যে
আসলে শব্দটা ট্রাস্ট না, এটা হলো যিনি দাতার নাম অনুযায়ী ওয়াকফ স্টেট হয়। আব্দুল মিয়া দান করছে, আব্দুল মিয়া ওয়াকফ স্টেট হবে। ট্রাস্টটা একটা ভিন্ন বিষয়। ট্রাস্ট আইন হলে 1882, সেটা যে কোনো ধর্মের লোক করতে পারে, আর ওয়াকফ একমাত্র মুসলমানরাই করতে পারে। সেক্ষেত্রে এটা ওয়াকফই থাকবে, এখানে ট্রাস্টের কোনো প্রশ্নই আসে না। হ্যাঁ, তাই এটা আব্দুল মিয়া ওয়াকফ স্টেট বা বেচু পাটোয়ারি ওয়াকফ স্টেট, এটা এইভাবেই থাকবে, এখানে ট্রাস্টের কোনো প্রশ্নই আসে না। ট্রাস্ট একটা যে কোনো ধর্মের লোক করে, আর ওয়াকফটা একমাত্র মুসলমানরাই করতে পারে। হ্যাঁ, আর দাবিটা ওনাদের যে ওয়াকফ দলিলের যে বাক্যটা, এটা আপনারা যারা যে কাউকে দলিলটা পইরা শোনান, ওনারাও এটার সিদ্ধান্ত দিতে পারবে। নিজের স্বার্থে উনি করব, কিন্তু ওনার পিছনে রিপোর্টের জন্য অনেকবার খুঁজছি, উনি আমাদের রিপোর্ট দেন। এরপরে উনি আসি তদন্ত করার পরে আমরা ওনার অফিসে গেছি, ওনাকে যাই আমি এবং রুল আমিন স্যার আগে, উনি বাকিটা আমাদের উপদেষ্টা বলব। বেচু পাটোয়ারি মসজিদ নিয়ে যে আলোচনা, সমালোচনা, তর্ক বিতর্ক এবং প্রশ্ন উঠেছে, সেই প্রশ্ন সঠিকভাবে তদন্ত সাপেক্ষে এই মসজিদের সম্পত্তি মসজিদকে বুঝিয়ে দেবে ওয়াকফ প্রশাসন, এমনটাই দাবি এই পাটোয়ারি মসজিদ অর্থাৎ নবীপুর সমাজবাসীর। দর্শক, এই মুহূর্তে গণমাধ্যম 24 ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন, অবশ্যই পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। মসজিদ আল্লাহর ঘর, এখানে ধর্মীয় মানুষের যে অনুভূতি, সেটি যেন সঠিকভাবে চর্চা করতে পারে, সেই প্রত্যাশা এই এলাকাবাসীর।